আর ভেরি গুড। সন্ধ্যার ডোজটা চলে যাবে স্যার, সন্ধ্যার ডোজ যেটা খেলো ডিনারের ডোজ, ডিনারের আগের ডোজ। জি স্যার, ডিনারের ডোজ, ডিনারের ডোজটা যাবে স্যার সেহরির সময়, তখন স্যার 50% লেস হবে স্যার ডোজটা। হ্যাঁ, ওকে। মেটফরমিন কি করবা? ওটা স্যার ডোজ যেটা 850 সেটা 500 চলে যাবে স্যার। 1 গ্রাম হলে 1 গ্রাম হলে স্যার 500 দিয়ে দিব। 850 দিবা। 850। 1 গ্রামের যদি 2 বেলা পায় তখন 850 2 বেলা। যদি 1 গ্রাম 1 বেলা পায় তখন 850 1 বেলা। যদি 850 2 বেলা পায় তখন 500 2 বেলা। জি স্যার। যদি 850 1 বেলা পায় তখন 500 1 বেলা, মানে ইফতারের সময়। এইভাবে তুমি ডোজ অ্যাডজাস্ট করবে। আর ডিপাক্লিনাইট ন্যাটিক্লিনাইট কি করবা? ওটা স্যার এজ ইউজুয়াল চলবে স্যার। ডিপাক্লিনাইট ন্যাটিক্লিনাইট অ্যাজ ইউজুয়াল চলবে। ডিওগ্লিটাজেন কি করবা? ডিওগ্লিটাজেন কি করবা? পায়োজেনা ট্যাবলেট কি করবা? পায়োডার No dose change required. No dose change required. DPP4 inhibitor saxagliptin বা প্রথমে আসো সিটাগ্লিপটিন কি নামে আছে মার্কেটে? সিটাগিল কি করবা? এটা ডোজ, সিটাগিলের ডোজ কি করবা? নো চেঞ্জ। নো চেঞ্জ। গ্যালভাসের ডোজ কি করবা? ভিল্ডাগ্লিপটিন। No dose change. যদি শুধু গ্যালভাস হয়। ভিল্ডাগ্লিপটিন ডিজেন্টা কি করবা? তার ডোজ চেঞ্জ দরকার নেই। কোনো ডোজ চেঞ্জ দরকার নেই। একারবোজ কি নামে পাওয়া যায়? একারবোজ মার্কেটে কি নামে পাওয়া যায়? বলো। একারবোজ মার্কেটে কি নামে পাওয়া যায়? হ্যাঁ, একারিল আছে, সুগারট্রল আছে। সুগারট্রল হচ্ছে স্পেসিফিকের, একারিল হচ্ছে হোয়াইট হর্স পার্মা। জি স্যার। ভগ্লিবোজ কি নামে পাওয়া যায়? ভিবোজ নামে পাওয়া যায়। ভিবোজ। জি স্যার। ভিবোজ নামে পাওয়া যায়। 0.1 না 0.2 আর 0.3, 0.1 না 0.2 আর 0.3। আর একারবোজ হলো 25 পাওয়া যায় না, 50 আর 100। আর মিগলিটল কি নামে পাওয়া যায় মার্কেটে? ডায়াসেট। মিগলিটল এই কোম্পানি। ডায়াসেট স্যার। ডায়াসেট। 25 আর 50। একারবোজ হলো 50 100 আর মিগলিটল ডায়াসেট হলো 25 আর 50। এই তিনটাকে কি বলে? আল্লাহ, বলো। এই তিনটাকে কি বলে? আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর। কিভাবে কি করে এরা? এরা কি করে? ফাইনাল পরীক্ষা দিবা, যদি উত্তর দিতে না পারো
আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর কি করে? বলো, আলফা গ্লুকোসাইডেজ কি? একটা এনজাইম না? হ্যাঁ, আলফা গ্লুকোসাইডেজ কি একটা এনজাইম না? শুনতে পাচ্ছ নাকি লাইন কেটে গেছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। উত্তর না দিলে তো বুঝবো লাইন Yes, চলে sir. গেছে। Yes. তো এটা একটা এনজাইম। কি এনজাইম? কি এনজাইম? স্যার আলফা কোন ধরনের এনজাইম এটা? স্যার কার্বোহাইড্রেট ব্রেকডাউন করা স্যার। আরে আল্লাহ, ডাইজেস্টিভ এনজাইম। জি স্যার। ফিজিওলজির চ্যাপ্টারে কি লেখা আছে? ডাইজেস্টিভ এনজাইম কোত্থেকে সিক্রেট হয়? স্টমাক থেকে নাকি ইসোফেগাস থেকে? ইন্টেস্টাইনের কোন জায়গা থেকে? স্মল Small intestine. হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের কোন জায়গা থেকে? এনজাইম কোত্থেকে সিক্রেট হয় এটা? আলফা গ্লুকোসাইডেজ এনজাইমটা কোত্থেকে সিক্রেট হয়? Sir, upper half. হ্যাঁ, বলো, কোত্থেকে সিক্রেট হয়? Sir, upper half. হ্যাঁ বলো, শেষ করো। আপার হাফ অফ Upper half of small intestine আর কি duodenum. আপার হাফের স্মল ইন্টেস্টাইন। এটা ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম না সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম? নাকি জেজুনাম? ডিউডেনাম না জেজুনাম? Duodenum part है तो sir. হ্যাঁ, ডিউডেনাল পার্ট। हाँ. কোন পার্ট? ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? ঠিক আছে, এটা দেখে গ্রুপে আমাকে জানাবে যে কোন সেল থেকে আলফা গ্লুকোসাইডেজ এনজাইম ডিউডেনামের কোন পার্ট বা আপার পার্ট অফ স্মল ইন্টেস্টাইন কোন জায়গা থেকে ডিস্ট্রিবিউট করে নিয়ে কি করে? এই এনজাইমের কাজ কি? স্যার কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে যেটা নন অ্যাবজর্বেবল থাকে ওটাকে স্যার অ্যাবজর্বেবল ফর্মে কনভার্ট করা। ডাইরেক্ট উত্তর দাও তো, এত পেঁচায় উত্তর দিও না, সোজা উত্তর দাও। মোট কথা স্যার অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট। অ্যাবজর্ব হয় কি ফর্মে অ্যাবজর্ব হয় কার্বোহাইড্রেট? কোন ফর্মে অ্যাবজর্ব হয়? কার্বোহাইড্রেট কোন ফর্মে অ্যাবজর্ব হয়? স্যার গ্লুকোজ। গ্লুকোজ ফর্মে। গ্লুকোজ কোত্থেকে তৈরি হয়? ইন্টেস্টাইনে গ্লুকোজটা কিভাবে তৈরি হয়, কোত্থেকে তৈরি হয়? হ্যাঁ, এগুলো ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড ভেঙে মনোস্যাকারাইড গ্লুকোজ হয়। কিভাবে? আলফা গ্লুকোসাইডেজ এনজাইমটা
ডাইস্যাকারাইডকে মনোস্যাকারাইডে কনভার্ট করে। এটা যেহেতু একটা এনজাইম, এই ডাইজেস্টিভ এনজাইমটা এই কাজটা করে, কনভার্ট করে। এখন আসো, যদি আমি একটা ওষুধ এই এনজাইমটাকে ব্লক করে দেই, তখন আর ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড গ্লুকোজ হতে পারবে না। তাহলে আমার রক্তে গ্লুকোজ বাড়বে কি বাড়বে না খাবারের পরে? নো স্যার। তাহলে আমার পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ কমানোর জন্য একটা ভালো ওষুধ হচ্ছে আলফা আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, AGI। AGI, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর। এই তিনটা ওষুধকে আমরা বলি AGI। 5 নাম্বার চ্যাপ্টার, ওষুধের চ্যাপ্টার ভালো মতো না পড়লে খুবই কষ্ট হয় আগানো। ওষুধ এবং ইনসুলিন গুলো যদি তোমরা মুখস্থ না করো, mechanism of action, onset of action, duration of action, peak action, pharmacokinetics, pharmacodynamics যদি না পড়ো, এগুলো ট্রেড নেম যদি না জানো, কোনটার সাথে কোনটার ইন্টারঅ্যাকশন কখন দিতে হয়, তাহলে কেমনে হবে বলো? শুধু সার্টিফিকেট নেওয়ার জন্য পড়লে হবে? Okay. Patients on thrice daily drug regimen. তাদের ক্ষেত্রে কি হবে? পেশেন্টস অন থ্রাইস ডেইলি ড্রাগ রেজিমেন, এটা ট্যাবলেট হোক বা ইনসুলিন হোক, the total dose of metformin, 3 বেলা metformin পায়, is divided into 2/3। সারাদিনে যতটুকু metformin পায় তাকে তিনটা যোগ করো, যোগ করে 2 ভাগ দিবা ইফতারের সময়, এক ভাগ দিবা সেহরির সময়। মনে থাকবে? ইয়েস স্যার। ভুল হবে না তো? যদি সকালে 850, রাতে 850, দুপুরে 500 খায়, তাতে কতটুকু হলো? 2200। এখন তুমি আমাকে বলো, ইফতারে কতটুকু দিবা আর সেহরিতে কতটুকু দিবা? 3 ভাগের 2 ভাগ দিব স্যার ইফতারে, আর ভোরে দিব সেহরির সময় 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, বলো তুমি কি নামে ডাকবা তারে, আর কি নামে দিবা, কিভাবে দিবা? স্যার 1400 সামথিং পাবে স্যার ইফতারের সময়, 1450 মিলিগ্রামের মতো দিব স্যার, আর সেহরির সময় দিব স্যার ওই যে 750 মিলিগ্রাম। তাহলে এত ডোজ তোমার বেশি হয়ে গেল না? 1450। জি স্যার, আর আর ওখানে 750। 1400, 700, 2100, 50, 50, 2200। জি স্যার। এখন তুমি বলো 750 মিলিগ্রামের ওষুধ কি পাওয়া যায়? না স্যার। অবশ্যই যায়। কোমেট 750 পাওয়া যায়। এই জন্যই তো বললাম কি নামে তারে ডাকবা। কত নামেই তো ডাকো, এরে কি নামে ডাকবা? কোমেট মার্কেটে 750 আছে, এই জন্য অন্যটা লিখলে তুমি 750 পাইবা। আর 2-1টা থাকতে পারে 750, সেটা হলো গ্লুকোমেট, অ্যারিস্টোফার্মা, সেটাও 750 পাওয়া যায়। তুমি ইফতারের সময় 750, সেহরির সময় 750 দিয়ে দিবে। আর ইফতারের সময় দিবা কত? 1450। ওকে, 1450 দিতে গেলে
750 দুইটা দিলেই হবে, 1500 হবে, একটু বেশি হয়ে যাবে। তো 750 দুইটা, তাহলে কোমেট 750, ইফতারে দুইটা, সেহরিতে একটা, বুঝলো? জি স্যার। এভাবে তুমি অ্যাডজাস্ট করে দিবে। ওকে, স্যার আদার দেন স্যার মেটফর্মিন স্যার, আদার ড্রাগ যদি কেউ পেয়ে থাকে স্যার ওগুলোর কি ডিবেট করবে? আসি, টায়ার্ড হয়ে গেল। এই ডোজগুলো তো তোমাদের আগে পড়ানোর কথা, এই ওষুধগুলোর নাম। এরপরে আসো স্যার মেটফর্মিন ছাড়া যদি আদার ড্রাগ পায় স্যার ওগুলোকে ডিবেট করবে। বলতেছি, in case of rapid acting insulin or glinides, the usual dose can be taken with meals. এই লাইনটার মানে কি? র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনের নাম বলো। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনের নাম বলো। অ্যাট্রোপিক। এই তো হইল না, ভালো মতো চিন্তা করে তারপর লিস্প্রো, আর অ্যাসপার্ট, লিস্প্রো আর গ্লুলাইসিন। অ্যাসপার্ট কি নামে ডাকো মার্কেটে? কি নামে লেখো অ্যাসপার্ট? অ্যাসপার্ট কি নামে ডাকো? একই লোক আছে স্যার, মাইপার্ট আছে, নোভো র্যাপিড। স্যার হিমালক কুইকপেন, নোভো র্যাপিড আছে স্যার। অ্যাসপার্ট ডাকো হলো তুমি নোভো র্যাপিড নোভো র্যাপিড। নবরেপিড, অথবা নোভোলগ, আমেরিকাতে নোভোলগ নামে ডাকতে হবে। আমেরিকাতে নোভো র্যাপিড নামে নাই, ওরা আইন করে দিয়েছে হিমালগের মতো করে তাকে ডাকতে হবে। এই জন্য তার নামের আকিকা করেছে নোভো লগ, আর বাংলাদেশে ইউরোপে নোভো র্যাপিড। হলো অ্যাসপার্ট। লিস্প্রো কি নামে ডাকো? হিউমালগ। হিউমালগ। আর গ্লুলাইসিন কি নামে ডাকো? গ্লুলাইসিন তো স্যার অ্যাপিট্রা আছে। অ্যাপিট্রা। অ্যাপিট্রা হলো এ দিয়ে বানান, অ্যাভেন্টিস বলে। অ্যাভেন্টিসের বানান যেমন এ দিয়ে, ওরা মার্কেটে এনেছে অ্যাপিট্রা, গ্লুলাইসিন। এই তিনটাকে বলে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন বা আল্ট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন। নতুন ইনসুলিন আসছে, নেক্সট ক্লাস নাই পড়াই দিব, যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শুরু করবে। এগুলি তো কাজ করে 10 মিনিট পরে, নতুন ইনসুলিন আসতেছে কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করবে। আর 3 থেকে 5 মিনিটের মধ্যে কাজ করে, তার নাম কি? 3 মিনিটের মধ্যে কাজ করে ফিয়াস্কো, ফাস্টার অ্যাক্টিং ইনসুলিন অ্যাসপার্ট, ফিয়াস্কো, FIASP, ASP মানে অ্যাসপার্ট, FI মানে ফাস্টার অ্যাক্টিং ইনসুলিন। অ্যাসপার্টের চেয়ে তাড়াতাড়ি কাজ করে, 3 মিনিটের মধ্যে কাজ করা শুরু করে। যদি এই রকম ইনসুলিন হয়, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন হয়, অথবা গ্লিনাইড হয়, লিপাগ্লিনাইড বা ন্যাটিগ্লিনাইড, তাহলে কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নাই। তুমি ইফতারে সকালের ডোজ নিবা, রাতে তারাবি নামাজের পরে যে ডিনার করবা তার আগে দুপুরের ইনসুলিন বা দুপুরের লিপাগ্লিনাইড খাবা, আর রাতে যে ইনসুলিন নাও, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন বা গ্লিনাইড খাও, সেটা সেহরিতে খাবা। কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। শুধু ব্রেকফাস্ট হয়ে যাবে ইফতার, লাঞ্চ হয়ে যাবে ডিনার, ডিনার হয়ে যাবে সেহরি। এইভাবে তুমি
তিন বেলা দেওয়ার ওষুধ আর তিন বেলা দেওয়া যায় ইনসুলিন, তুমি এইভাবে দিবে। কিন্তু যদি শর্ট অ্যাক্টিং ইনসুলিন হয়, যদি শর্ট অ্যাক্টিং ইনসুলিন হয়, কি নামে ডাকো তাকে? শর্ট অ্যাক্টিং ইনসুলিন কি নামে ডাকো? রেগুলার ইনসুলিন, তাই না? শর্ট অ্যাক্টিং ইনসুলিন হচ্ছে রেগুলার ইনসুলিন। রেগুলার। জি স্যার। তিন বেলা যদি নাও তাহলে কি করবা? মেটফরমিনের মতো কাজ করবা। 3 ভাগের 2 ভাগ দিবা ইফতারে, 3 ভাগের 2 ভাগ দিবা ইফতারে। জি স্যার। আর 1 ভাগ সেহরি। আর 3 ভাগের 1 ভাগ দিবা সেহরিতে। তাহলে আমরা 3 বেলার শর্ট অ্যাক্টিং ইনসুলিনকে আমরা 2 বার দিব, ইফতার এবং সেহরিতে। আর patients on basal bolus 4 times insulin regimen, long acting insulin may be taken at iftar in reduced dose. ডোজ একটু কমাই দিও। লং অ্যাক্টিং ইনসুলিন কোনটা? লং অ্যাক্টিং ইনসুলিন কোনটা? গ্লার্জিন, কেটেমিড বা লেভেমিড, এগুলো লং অ্যাক্টিং বা আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন। বা বেজাগ্লার বা অ্যাবাসাগ্লার, এগুলো নিব আমরা ইফতারে একটু ডোজ কমাই দিয়ে। আর তার সাথে যে বেজাল বোলাস ইনসুলিন নিচ্ছি না, র্যাপিড অ্যাক্টিং, এটা তো আমরা কয় বেলা নিয়েছি? র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন 3 বেলা হলে কি করেছি? 3 বেলা নিয়েছি। হ্যাঁ, 3 বেলাকে যদি 2 বেলা করো, তখন সকালের ডোজ চলে আসবে ইফতারে, রাতের ডোজ চলে যাবে সেহরিতে। ডোজ একটু কমাই দিতে পারো। আর যদি দুপুরে নিয়ে থাকো, 2 বেলা নিতে চাও 3 বেলার ডোজটাকে, তখন 3 বেলার ডোজ যোগ করবা, যোগ করে 3 ভাগের 2 ভাগ নিবা ইফতারে, 1 ভাগ নিবা সেহরিতে। মনে থাকবে? র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন তুমি 3 বেলারটা সকালে, ইফতারে, দুপুরেরটা ডিনারে, রাতেরটা সেহরিতে 3 বেলা নিতে পারো। অথবা 2 বেলা যদি নিতে চাও, 3 বেলার ডোজ যোগ করে 3 ভাগের 2 ভাগ ইফতারে আর 3 ভাগের 1 ভাগ সেহরিতে মেটফরমিনের মতো করতে পারো। Type 1 DM. Some experienced physicians conclude that Ramadan fasting is safe for type 1 diabetes with proper self-monitoring of blood glucose and close supervision. তাহলে টাইপ 1 হলে পরে ভেরি হাই রিস্ক গ্রুপের মধ্যে ফেলা টাইপ 1 ডায়াবেটিস রোগীকে some experienced physicians conclude that Ramadan fasting is safe for type 1 patients with proper self-monitoring of blood glucose and close supervision. Two insulin regimens have been studied successfully. Study করে কি পাওয়া গেছে? 3-dose insulin regimen, 2 doses before meals, একটা হলো ইফতারে আর সেহরিতে, for short acting insulin, and 1 dose in the late evening of intermediate acting insulin. কখন দিবা? টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যারা 3 বেলা ইনসুলিন নিত, 2টা ডোজ তুমি দিবা, একটা সেহরিতে একটা ইফতারে, আর আরেকটা ডোজ রাতে দিব। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং একটা, জি স্যার, লেট ইভিনিং এ দিব। লেট ইভিনিং মানে কি? রাতের দিকে, মানে ইফতারের আরো পরে দিব।
ইফতারের পরে, তারাবি নামাজের পরে। জি স্যার। তারাবি নামাজের আগে দিলে শর্ট অ্যাক্টিংও কাজ করবে, ইন্টারমিডিয়েটও কাজ করবে, ইন্টারমিডিয়েটে কাজ করে যাবে, হাইপোগ্লাইসেমি হওয়ার চান্সেস বেশি। এই জন্য তারাবি নামাজটা, পরিশ্রমের কাজটা, ব্যায়ামটা শেষ করে তারপর দিব। ডিনারটা খাওয়ার আগে তুমি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনটা দিয়ে দাও। জি স্যার। ইকুইভ্যালেন্ট টু প্রিভিয়াস মর্নিং ডোজ, সকালে যতটুকু নিতা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, সেই ডোজটুকু তুমি দিয়ে দাও। কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিসের রোগীকে ক্লোজ মনিটরিং এ রাখতে হবে, তারপরে তুমি দিবে। এই জন্য কি করা হয়েছে, তাদেরকে সবে বরাতের সময় টাইপ 1 ডায়াবেটিসের রোগীকে আমরা যে রোজা রাখি, সবে বরাতের রোজা, টাইপ 1 ডায়াবেটিসের রোগীকে ওই রোজাটা রাখায় এভাবে ইনসুলিন দিয়ে তারপরে কি করব, প্র্যাকটিস করাবো যে হ্যাঁ আপনি রোজা রাখতে পারবেন। তারপরে দেখা গেছে সাকসেসফুলি যারা রোজা রাখতে পারছে তাদের উপরে দুইটা স্টাডি দেখা গেছে, দুইটা স্টাডি সাকসেসফুল হয়েছে না, দুইটা স্টাডি না, স্টাডি আছে, একটা স্টাডি সাকসেসফুলি তারা দেখাইছে যেখানে দুইটা ইনসুলিন ডোজ রেজিমেন্টটা দেওয়া হয়েছিল। কি কি ডোজ? একটা বললাম যারা 3 বেলা নিত, আর যারা 2 বেলা নিত তাদের ক্ষেত্রে কি করছে, ফিলিং ইনসুলিন ডোজ অফ কম্বাইন্ড শর্ট অ্যাক্টিং এন্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন ইকুইভ্যালেন্ট টু দ্য প্রিভিয়াস মর্নিং ডোজ। অর্থাৎ যারা অ্যাক্ট্রাপিড ইনসুলেটর সকালবেলা নিত সেই ডোজটা আমরা ইফতারের সময় দিয়ে দিছি, and a pre-dawn insulin consisting only short acting insulin। আর সেরিতে কোন ইনসুলিন দিছি? শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা, শুধু শর্ট অ্যাক্টিং ইনসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের ডোজটা আর দিলাম না রাতে যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যাক্টিভিটির সাথে পাইতো সেটা আর দেই নাই, না দিয়ে কি করছি, শুধু শর্ট অ্যাক্টিং দিয়েছে। রাতের শর্ট অ্যাক্টিংটা শুধুমাত্র সেরিতে দিয়ে আমরা এই স্টাডিটা করছি। সুপারভিশন দেখেন স্টাডিটা হয়েছে সম্ভবত কাতার বা বাহরাইন, এবং সাথে বোধহয় সৌদি আরব, আরব আমিরাত ছিল। এই স্টাডিটা তারা সাকসেসফুলি দেখাইছে পাকিস্তান, যে টাইপ 1 ডায়াবেটিসের কিছু, বেশি না, রোগীর সংখ্যা কিন্তু কম, আমার যতটুকু মনে পড়ে মাত্র 36 জন কি 52 জন এরকম টাইপ 1 ডায়াবেটিসের রোগীর উপরে তারা স্টাডিটা চালাইছে। আসলে টাইপ 1 ডায়াবেটিসের রোগী তো ম্যাক্সিমাম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং ইংল্যান্ডে, তো আমাদের এই এশিয়ান কান্ট্রিজের টাইপ 1 ডায়াবেটিসের রোগীগুলো সেফলি নিতে পারছি। এটার সাথে আবার তুমি ইংল্যান্ডের বা নেদারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির টাইপ 1 ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে মিলাইতে পারবো না। আমরা এই দেশের এথনিসিটি টাইপ 1 ডায়াবেটিস আলাদা ধরনের। যদি আমি টাইপ 1 ডায়াবেটিক রোগী হয়ে 3 বেলা ইনসুলিন নিয়ে থাকি, তবে আমি কি করব, ইফতারের সময় আমি শর্ট অ্যাক্টিং ইনসুলিন আর সেহরির সময় শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিব। দেওয়ার পরে আমি কি করব, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনটা তারাবি নামাজের পরে দিব। আর যদি আমি 2 বেলা ইনসুলিন নিয়ে থাকি, সকালে শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর রাতের বেলা শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এই বেজাল বল আছে, তখন আমি সকালের ডোজটা ইফতারে আর রাতের ডোজে রেগুলার ইনসুলিনটা সেহরিতে দিয়ে ইনসুলেটরটা বন্ধ রেখে আমি রোজা রাখতে পারি। প্রিভেনশন অফ ডায়াবেটিস মেলাইটাস সহজ জিনিস, এটা আমি বেশি পড়াবো না। প্রিভেনশন অফ ডিএম বলছে diabetes mellitus, a chronic debilitating disease, is associated with a range of severe complications. Prevention of diabetes is feasible and is evident in many studies done in various countries. Prevention means prevention
preventing or delaying diabetes as well as the complication both in terms of beginning and progression. এক হচ্ছে প্রিভেনশন মানে হচ্ছে প্রিভেন্ট করো অথবা ডিলে করো ডায়াবেটিস এবং কমপ্লিকেশনও প্রিভেন্ট করো অথবা ডিলে করো তার প্রোগ্রেশনটা। The prevention is done by modifying the modifiable risk factors. Type of preventions. Primary prevention refers to avoiding the onset of disease, avoiding the onset of diabetes. তুমি ডায়াবেটিস হইতেই দিবা না। Secondary prevention means early detection of diabetes and prompt initiation of treatment to prevent the onset of complication. Prevent the onset of complication. যত তাড়াতাড়ি ডায়াবেটিস সেটা ধরা যায় এবং কমপ্লিকেশন হইতে দিবা না। টারশিয়ারি বলছে অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে, কমপ্লিকেশনও অনসেট হয়ে গেছে, এখন কমপ্লিকেশন যেন আর না বাড়ে, সিরাম ক্রিয়েটিনিন যেন না বাড়ে, প্রোটিনিউরিয়া যেন না বাড়ে, রেটিনোপ্যাথি যেন হয়ে গেছে সেটা যেন না বাড়ে, এই জন্যে আমরা সেটাকে বলছি টারশিয়ারি প্রিভেনশন। Primary prevention. Type 2 diabetes is the commonest form of diabetes, although a heterogeneous disorder. সবার সাথে সবার মিল নাই। Although a heterogeneous disorder, progression from insulin insensitivity to prediabetes, then to diabetes is now well understood. প্রথমে কি হচ্ছে, ইনসুলিন ইনসেনসিটিভিটি বা রেজিস্ট্যান্স থেকে প্রি ডায়াবেটিস হচ্ছে, আইজিটি আইএফজি আইএফজি আইজিটি, সেখান থেকে পুরো ডায়াবেটিস হচ্ছে, এটা আমরা বুঝে ফেলেছি। The risk factors for type 2 diabetes are A. Aging, B. Family history of type 2 diabetes positive, C. Overweight or obesity, D. Physical inactivity or reduced physical activity, E. Pregnancy, F. Intrauterine and early childhood malnutrition, G. Stress, physical and mental, and H. Smoking. কয়টা হলো? কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা রিস্ক ফ্যাক্টর ফর টাইপ 2 ডায়াবেটিস। তাহলে স্মোকিং ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস। Physical and mental stress is a risk factor for developing type 2 diabetes. Intrauterine and early childhood malnutrition resulting in pancreatic mass reduction, resulting in pancreatic mass বা বিটা সেল মাস কম হবে এবং অর্গান ডেভেলপমেন্ট কম হবে, এই কারণে এই জন্য টাইপ 2 ডায়াবেটিস হয়। Except age and family history, all others are amenable to modification. শুধু বয়স এবং ফ্যামিলি হিস্ট্রি এই দুটো ছাড়া সবই তুমি মডিফাই করতে পারো। These risk factors are common for other non-communicable disease. Non-communicable disease মানে NCDs. আমাদের কিন্তু বড় একটা তোমার ডাক্তারদের গ্রুপ আছে গভর্নমেন্ট সরকারি চাকরি, যারা এনসিডি নিয়ে কাজ করে, নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করে। তার মধ্যে রোবেদ আমিন ও কাজ করে এনসিডি নিয়ে, এবং রোবেদ আমিন এই ডায়াবেটিসের একটা গাইডলাইন আমাদের সাথে মিলে করেছে।
এটা হচ্ছে ডায়াবেটিস গাইডলাইন গভর্নমেন্ট থেকে করা। আর আমরা এন্ডোক্রাইনোলজি সোসাইটির সাথে মিলে বার্ডেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা বাডাস একটা ডায়াবেটিক গাইডলাইন করেছে। Primary prevention of type 2 diabetes. Prevention of type 2 diabetes is important because it is the most prevalent type of diabetes. It is putting on a tremendous burden. It rapidly and enormously rising in number. Acute and chronic complications, 50% patients present with chronic complication. 15% patients have depression. 8.4% of global all-cause mortality. সারা দুনিয়াতে যত মানুষ মারা যায় তার 8.4% কজই হচ্ছে ডায়াবেটিস, আর 15% পেশেন্টেরই ডিপ্রেশন থাকে। আরো বার্ডেন হচ্ছে সারা দুনিয়াতে ইকোনমিক ইম্প্যাক্ট। বলো স্যার 15% স্যার আমাদের বইয়ের স্যার এটা 5% লেখা আছে আমাদের স্যার তাই না? জি স্যার ডিপ্রেশনটা হবে না স্যার। না স্যার হ্যাঁ 15% আপডেট বইটা তো আপডেট করা নাই, এটা আপডেট করা হয়েছে 15%। এতে কয়দিন আগে মেন্টাল হেলথের উপরে ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ ডে গেল না কয়দিন আগে, ওইটাই তোমার এই 15%কে তারা আপডেট করছে। এবং আমাদের বাংলাদেশে প্রতি 8 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। তুমি যদি বাজারে যাও, বাজারে 8 জন লোককে জড়ো করবে এক সাইডে, নিয়ে বলবো আপনাকে 8 জনের মধ্যে কমপক্ষে একজনের ডায়াবেটিস, কমপক্ষে একজন, 2 জন হতে পারে, এমনকি 8 জনও হতে পারে। But at least one of each people have diabetes in our country. এবং 2045 সালের মধ্যে আমাদের পজিশন ওয়ার্ল্ডে যে নবম পজিশনে আছে, সেখান থেকে আমরা মাশাআল্লাহ 7ম পজিশনে চলে যাব। ইন্ডিয়া এবং চায়নার পরে, এরপরে আরো কয়েকটা কান্ট্রির পরে আমরা বর্তমানে 9th পজিশনে আছি, 7 পজিশনে 2045-এ চলে যাব। ইকোনমিক ইম্প্যাক্ট, diabetics spend 10.8% of total health expenditure globally. সারা দুনিয়াতে ডায়াবেটিক রোগীরা যত স্বাস্থ্যের পিছনে যত খরচ হয় তার তো 10.8%ই খরচ করতে হয় ডায়াবেটিসের পিছনে। ডায়াবেটিস still suboptimal. Less than 1/3 patients achieve target hemoglobin A1c. এখনো আমরা সারা দুনিয়াতে ডায়াবেটিস ভালো মতো কন্ট্রোল করতে পারি নাই, এবং 1/3 রোগীরা সর্বোচ্চ তারা হিমোগ্লোবিন A1c টার্গেট অ্যাচিভ করতে পারে। It is recognized that it has a pre-diabetes stage. তাহলে pre-diabetes stage হওয়ার আগেই যদি আমি প্রিভেনশন করার প্রসেস শুরু করি, বাকি যে 6টা পয়েন্ট 8টা পয়েন্টের মধ্যে বয়স আর ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ছাড়া, তবে কিন্তু আমরা প্রি ডায়াবেটিস হওয়া থেকে রক্ষা পেতে পারি। It has identifiable risk factor 8টা. It is preventable by simple measures. It is a part of non-communicable diseases having shared risk factors and benefits of prevention. There is now substantial evidence that type 2 DM can be prevented and its complications can also be prevented or delayed. Identification of individuals at risk of developing diabetes can be done effectively. Diabetes prevention programs focus on lifestyle modifications, especially modest weight loss and increased physical activity. Approach to primary prevention of diabetes. Population approach and high risk group approach. এটা পড়ালাম না। Risk factors of DM. Identification of people at risk.
যেটা তুমি মডিফাই করতে পারবে না তা হলো তোমার বয়স একদিন 40 বা তার বেশি হবে, তোমার ফ্যামিলিতে কারো না কারো ডায়াবেটিস আছে, আর তুমি দুর্ভাগ্যক্রমে এশিয়াতে জন্ম নিয়েছো। আর মডিফাই করতে পারবা BMI অ্যাবাভ নর্মাল 25 or more, হ্যাবিচুয়াল ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তুমি কাজ কাম কম করো, এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ায় দাও। ওয়েস্টিক রেশিও নর্মাল 0.9 এর বেশি মেলে, 0.8 এর উপরে ফিমেলে, এটা নর্মাল করে ফেলো, তোমার বেশি আছে যেটা। প্রিভিয়াসলি আইডেন্টিফাইড অ্যাজ IFG IgT, এগুলিকে যদি তোমার হয়ে থাকে এখন তুমি ডায়াবেটিস হতে দিবা না। হিস্ট্রি অফ GDM অর ডেলিভারি অফ বেবি মোর দ্যান 9 pounds এরকম যদি তোমার থেকে থাকে তাহলে তুমি একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ো। তোমার যদি IFG IgT থেকে থাকে তুমিও তার রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ো যে তোমার ডায়াবেটিস হবে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ইনফার্টিলিটি, প্রেগন্যান্সি লস, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, এগুলো হলো একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেগুলো তুমি মডিফাই করতে পারো। এবং হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, আর একটা হচ্ছে স্মোকিং। এই মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলো তুমি ইজিলি প্রিভেন্ট করতে পারো, মডিফাই করতে পারো, তুমি ঠিক করতে পারো। হাইপারটেনশন চলে যেতে পারে, এটা কি বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো যে হাইপারটেনশন চলে যেতে পারে? চলে যেতে পারে না, কন্ট্রোলে থাকতে পারে। চলে যেতে পারে, চলে যেতে পারে। হাইপারটেনশন একটা রিস্ক ফ্যাক্টর, কন্ট্রোলে রাখলে তো রিস্ক ফ্যাক্টর হয়েই গেল। এখন কিভাবে আমরা স্যার বলবো যে চলে গেছে? যখন কন্ট্রোলে থাকবো স্যার ওইটাতে তো আমরা বলতে পারি স্যার চলে গেছে। আমি বলি, আমার কয়েকজন পেশেন্ট আছে, আমার অ্যারাউন্ড মোর দ্যান 1000 পেশেন্ট আছে সিমাগ্লুটাইড পায়, সপ্তাহে একদিন সাবকিউটেনিয়াস অ্যাবডোমেন ইনজেকশন নেয় সিমাগ্লুটাইড। এই পেশেন্টগুলো ওয়েট লস হওয়ার পরে তাদের কিন্তু ব্লাড প্রেশার কয়েকজনের কমতে কমতে এখন আর অ্যান্টি হাইপারটেনসিভ লাগে। তো যদি ডায়াবেটিস হয় নাই এমন কয়েকজন পেশেন্ট আছে যারা এখনো ডায়াবেটিক না কিন্তু বাচ্চা, বয়স কারো কারো তোমার 27-28, কারো কারো 18-19, এদেরকে আমি সিমাগ্লুটাইড দিয়েছি এই ওবিসিটির জন্য। যাদের BMI মোর দ্যান 30, 25 এর উপরে হলেই আমি দিতে পারি। মোর দ্যান 30 BMI তাদেরকে আমি সিমাগ্লুটাইড ইনজেকশন দেওয়ার পরে দেখা গেছে ইনিশিয়ালি এদের যাদের হাইপারটেনশন ডেভেলপ করেছিল তাদের হাইপারটেনশন চলে গেছে। ওকে, so it is possible that the patient may get relieved from hypertension এবং তাদের ডিসলিপিডিমিয়াও কমে গেছে, তাদের লিভারে যে ফ্যাটি চেঞ্জেস ছিল সেগুলিও নর্মাল হয়ে গেছে। Measurement of risk. It is possible to identify and stratify people at increased risk based on age, BMI, waist circumference, activity level, family history, etc. Intervention কি করবে আর মেজারমেন্ট অফ রিস্ক, কার কার কি কি আছে যেগুলো তুমি খুঁজে বের করো, তার বয়স কত, BMI কত, ওয়েস্ট সারকামফারেন্স কত। এগুলো দেখে তুমি একটা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে পারো। রিস্ক স্ট্র্যাটিফিকেশন এটা করা যায়। আর হচ্ছে ইন্টারভেনশন কি, ইট ইজ ডান বাই ensuring weight management, regular physical activity, medical nutrition therapy, even by using drugs like metformin to modify the risk factors. আমি কি করেছি, সিমাগ্লুটাইড দিয়েছি আর মেটফরমিন দিয়েছি, দেওয়ার পর পেশেন্টের আর প্রি ডায়াবেটিস ডেভেলপ করেনি এবং পেশেন্টের আরও চলে গেছে, ফ্যাটি চেঞ্জ কমে গেছে, ডিসলিপিডিমিয়াও কমে গেছে। Risk factors of type 2 diabetes in Asian countries.
Bangladesh and other Asian countries are at high risk of type 2 diabetes and its complications because risk of type 2 DM starts at lower BMI, more prone to abdominal obesity, low muscle mass and insulin resistance. তোমার যদি মাসল মাস বেশি থাকে তাহলে তুমি যদি এক্সারসাইজ করো তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে, এবং ইনসুলিনের গ্লুকোজ সেলের মধ্যে ঢুকিয়ে হাইপারগ্লাইসেমিয়া কমিয়ে দেবে। Higher visceral subcutaneous fat despite lower waist circumference or BMI. BMI কম কিন্তু চামড়ার নিচে পেটে অনেক ফ্যাট, এই কারণে ভিসারাল এবং সাবকিউটেনিয়াস ফ্যাট বেশি থাকার কারণে BMI কম থাকা সত্ত্বেও লোয়ার ওয়েস্ট সার্কামফারেন্স থাকা সত্ত্বেও পেশেন্টের কিন্তু এশিয়াতে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি। আরবানাইজেশনের কারণে র্যাপিড নিউট্রিশনাল ট্রানজিশন, মানে আগে সকালে সে রুটি খেত, এখন কি করে পরোটা খায়। আগে শাকসবজি দিয়ে রুটি খেত, এখন ডিম মামলেট দিয়ে রুটি খায়, এখন গরুর গোশত ভুনা দিয়ে রুটি খায়, তাই না? তেহারি খায়। সো র্যাপিড নিউট্রিশনাল ট্রানজিশন, হঠাৎ করে খাবারের ক্যালোরি বাড়িয়ে ফেলেছে, এটা একটা ফ্যাক্টর। রিডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আগে হেঁটে স্কুলে যেত, এখন রিক্সায় বা গাড়িতে স্কুলে যায়। মেন্টাল স্ট্রেস, কোনো কারণে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি চলে গেছে, কোভিডের কারণে চাকরি চলে গেছে, বেকার, এটা একটা বিরাট কারণ। ইনক্রিজ ইন স্মোকিং বেড়ে যাওয়ার কারণে টাইপ 2 ডায়াবেটিস বেড়ে গেছে। Intrauterine or early childhood malnutrition, increased prevalence of GTM, breastfeeding mother and baby, chronic arsenic exposure, genetic susceptibility, earlier age of onset of period. Asian people are more vulnerable to some complications such as coronary artery disease, stroke, nephropathy, some malignancies, and all-cause mortality. Therefore, countries of this region should adopt their national policy to prevent diabetes mellitus. Primary prevention of type 1 diabetes. For type 1 diabetes, genetic and immunological markers are available, but these are costly. It is not feasible to use them for population-based identification, but specific risk group can be screened. The cost effectiveness and social and moral issues of such screening activities remain unclear. Some suggested strategies include encouraging breastfeeding, use of antioxidants, and beta cell rest by giving insulin to individuals with identified genetic and immunological markers. বলছে যাদের টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, তুমি যদি তাদের প্রাইমারি প্রিভেনশন করতে চাও, তবে আগে থেকে তার জন্মের সময় পর ব্রেস্ট ফিডিং এনকারেজ করা, অ্যান্টিঅক্সিডেন্ট তাকে খাওয়ানো, আর যখনই তার টাইম হবে বিটা সেল রেস্ট দেওয়ার জন্য লো ডোজে, তখনই তাকে ইনসুলিন শুরু করে দেওয়া। বুঝতে পেরেছ? টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করার আগে লো ডোজে বিটা সেল রেস্ট দেওয়ার জন্য তাদেরকে লো ডোজে ইনসুলিন দেওয়া। যাদের আমি খুঁজে বের করেছি যে তার জেনেটিক এবং ইমিউনোলজিক্যাল মার্কার আছে যে তার টাইপ 1 ডায়াবেটিস। As yet there is no evidence to suggest that type 1 diabetes can be prevented
but nonetheless efforts continues as it is a goal worth pursuing. টাইপ 1 ডায়াবেটিস হলে তো অনেক খরচ বেড়ে যাবে, বাবা মাকে ওই বাচ্চার পিছনে সময় দিতে হবে প্রচুর, তার সে একটা সোশ্যাল বার্ডেন হবে, ন্যাশনাল বার্ডেন হবে। এই জন্যে টাইপ 1 ডায়াবেটিস যেন না হয় এটা প্রিভেন্ট করতে পারা বিরাট একটা ফ্যাক্টর। সেকেন্ডারি প্রিভেনশন অফ ডিএম, early detection of diabetes. Early detection of diabetes, আচ্ছা প্রাইমারি প্রিভেনশন অফ টাইপ 1 ডিএম এটা তো আছে, প্রাইমারি প্রিভেনশন অফ টাইপ 2 ডিএম আলাদাভাবে নাই। এখানে টাইপ 1 ডিএম এর সাথেও টাইপ 2 ডিএম আসবে। যেমন যখন তুমি মনে করবে যে টাইপ 2 ডিএম হবে, তার আগে থেকেই পেশেন্টের কিছু প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়। তার মধ্যে একটা বলছে যে আমরা পেশেন্টের যে জিনিসগুলো আমরা পেয়েছি সেই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা ট্রিটমেন্ট করি, যেমন অ্যাবডোমিনাল ওবেসিটি কম রাখি, মাসল মাস বাড়াই, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাই, ভিসারাল ফ্যাট কমাই, আরবানাইজেশনের পরে যে র্যাপিড নিউট্রিশনাল ট্রানজিশন এটা যদি প্রিভেন্ট করি, মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেস যদি কমাই, স্মোকিং যদি না করি বা বন্ধ করি, তবে টাইপ 2 ডায়াবেটিস হওয়াও আমরা প্রিভেন্ট করতে পারি। Secondary prevention of DM, early detection of diabetes and prevention of micro and macrovascular complication in a diabetic person is termed secondary prevention. Studies documented that approximately 50% of type 2 diabetic patients already have complications at their detection of type diabetes. Early detection of diabetes to initiate its treatment, thereby to halt or delay these complications, is the aim of secondary prevention. Secondary prevention হলো তার ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু তার প্রিভেনশনের করব আমরা কমপ্লিকেশন যেন অনসেট না হয়। কমপ্লিকেশন অনসেট হওয়া প্রিভেন্ট করাটাই হলো সেকেন্ডারি প্রিভেনশন। Diabetes awareness in the community and amongst physicians to enhance the routine screening of population at risk is important. Screening should be considered in all individuals. যার বয়স 40 বা বেশি তার বেশি হয়ে গেছে, এগুলোকে তুমি রুটিনলি স্ক্রিন করো। যদি নর্মাল পাও 3 বছর পর পর চেক করো। আর যাদের বিএমআই 40 বছরের নিচে বয়সের বিএমআই যাদের 25-এর বেশি হয়ে গেছে, তাদের কিন্তু এই ডায়াবেটিস আছে কিনা স্ক্রিনিং করতে হবে। টেস্টিং ইন প্রি ডায়াবেটিক্স শুড বি ডান ইয়ারলি। যাদের প্রি ডায়াবেটিক্স হয়ে গেছে, প্রি ডায়াবেটিস, তাদের ইয়ারলি কিন্তু টেস্ট করতে হবে যেন পুরো ডায়াবেটিস না হয়। টার্গেট অফ সেকেন্ডারি প্রিভেনশন অফ ডায়াবেটিস কি করবা? সেকেন্ডারি প্রিভেনশন মানে কমপ্লিকেশন যেন অনসেট না হয়। সেকেন্ডারি প্রিভেনশন মানে কমপ্লিকেশন যেন অনসেট না হয়। এখন আমরা সেই টার্গেটগুলি করি। ফাস্টিং অর প্রি মিল প্লাজমা গ্লুকোজ যেন 6-এর নিচে থাকে, পোস্ট প্র্যান্ডিয়াল যেন 8-এর নিচে থাকে, A1C যেন 10%-এর 7%-এর নিচে থাকে, LDL যেন 100-এর নিচে থাকে, SDL যেন 40 বা 50-এর উপরে থাকে মেল ফিমেলের, TG যেন 150-এর নিচে থাকে, ব্লাড প্রেশার যেন 140-এর নিচে এবং 80-এর নিচে থাকে, বডি ওয়েট BMI যেন এশিয়ানদের 23-এর নিচে থাকে, ওয়েস্ট সার্কামফারেন্স ছেলেদের 90-এর নিচে, মেয়েদের 80-এর নিচে থাকে সেন্টিমিটার, আর ডায়াবেটিক এডুকেশন। Such an approach is cost effective. যদি এইরকম ভাবে আমরা করতে পারি, টার্গেট অ্যাচিভ করতে পারি, তাহলে কাজে লাগবে, খরচ অনেক ভবিষ্যতে কমে যাবে। টার্সিয়ারি প্রিভেনশন অফ ডায়াবেটিস, তার মানে কমপ্লিকেশনের অনসেট হয়ে গেছে, এখন যেন কমপ্লিকেশন আমরা হল্ট করতে পারি আর বাড়তে না দিই, প্রোগ্রেশন যেন হল্ট করতে পারি প্রোগ্রেশনটা।
Interventions designed to minimize consequences of diabetes and help rehabilitation fall under this category. Here, attempts are directed to curtail damage by aggressive therapy to arrest or delay progression of complications. Each complication may be addressed with special objective, যেটাই তোমার কমপ্লিকেশন থাকুক আলাদাভাবে ট্রিটমেন্ট সুন্দরভাবে করতে হবে। যদি রেটিনোপ্যাথি হয় বা নেফ্রোপ্যাথি হয় ভালোভাবে আলাদা আলাদা সাব স্পেশালিটিস লিস্ট দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। স্ক্রিনিং ফর কমপ্লিকেশন টাইপ 1 টাইপ 2 তখন দেখবো টাইপ 1 হচ্ছে কিনা at or after 5 years of diagnosis. Type 1 diabetes কমপ্লিকেশন হলো কিনা ডায়াবেটিস যখনই টাইপ 1 হইলো বা তখনই দেখবো অথবা ডায়াগনোসিসের 5 বছর পরে অথবা তার আগে 5 বছর পরে না at 5 years পারলে তার আগে then every year যদি কমপ্লিকেশন না থাকে থাকলে পরে তো 6 মাস পর পরও লাগবে তার কমপ্লিকেশন আছে কিনা চেক করা। টাইপ 2 ডায়াবেটিসে at diagnosis and then every year in absence of complication. Effective strategies গুলো কি? Prevention of limb amputation, prevention of cardiovascular disease, prevention of renal disease, prevention of blindness. Diabetic complications account for 60% diabetes related healthcare cost, direct cost, and almost 80 to 90% of indirect cost. এগুলো theoretical এগুলো পড়তে পারবে তোমরা। Epidemiology of tuberculosis. In 1993, World Health Organization declared tuberculosis as a emergency because globally tuberculosis emerging rapidly. Severe epidemiological studies demonstrated that subjects with diabetes are 3 to 5 times at higher risk of getting active tuberculosis compared to those without diabetes. যাদের ডায়াবেটিস নাই তাদের তুলনায় 3 থেকে 5 গুণ ডায়াবেটিক রোগীদের টিবি হওয়ার চান্স বেশি। আরো কষ্টের ব্যাপার হচ্ছে often they do not have classical feature আর আরো কষ্টের খবর হচ্ছে can develop multi-drug resistant tuberculosis MDR-TB and extensively drug resistant tuberculosis XDDR-TB। তোমরা এই জিনিসগুলো দেখে নিও। Presentation, classification and diagnosis of TB এগুলো সহজ জিনিস। TB-DM comorbidity. Diabetes makes a substantial contribution to the incidence of TB and the association is primarily strong, particularly strong for the infectious form of tuberculosis. On the other hand, TB can cause any form of glucose intolerance, TB থেকে diabetes হতে পারে and lead to increased incidence of diabetes mellitus. TB in patients with DM, TB in patients with DM in patients with এটা দেখে নিয়ে এগুলো। TB treatment, drugs used in TB,
ইউজ অফ স্টেরয়েড ইন টিবি পেশেন্টটা দেখে নিও ভালো মতো। স্পেশাল কনসিডারেশন ইন স্যার ট্রিটমেন্ট। ডায়াবেটিসের ক্ষেত্রে কি তাহলে টিবি হলে তখন ট্রিটমেন্ট প্ল্যান আলাদা? 6 মাসের জায়গায় 9 মাস লাগে। জি স্যার। ট্রিটমেন্ট আর এখানে স্যার বলা যে 4 এফডিসি তারপর হচ্ছে 3 এফডিসি চালাইতে, এরপর কি 2 এফডিসি এভাবে? না, প্রথমে তুমি তাহলে 4 স্যার এফডিসি 4 এফডিসি তারপর স্যার 2 এফডিসি। না না 4 এফডিসি তারপরে 3 এফডিসি। প্রথমে তাহলে স্যার তুমি 2 মাস চালাইবা 4 এফডিসি, জি স্যার। তারপরে তুমি 6 মাস চালাবা, 7 মাস চালাবা 3 এফডিসি। 3 এফডিসি 9 মাস লাগে। তার মানে স্যার ডায়াবেটিস ওখানে হচ্ছে থাকলে স্যার 2 এফডিসি দিতে হবে না, 3 এফডিসি দিব ওখানে। 3 এফডিসি দেওয়া আছে, ড্রাগগুলো তুমি দেখো, জি স্যার। ড্রাগস গুলো এই দেখো, নেম অফ দ্য ড্রাগস 4 এফডিসি, নাম্বার অফ ট্যাবলেটস তুমি শুরু করলাম। ওইখানে 2 এফডিসি আছে। 4 এফডিসি ক্যাটাগরি 1 এ। ক্যাটাগরি 1 যাদের, তার মানে কি তার স্মেয়ার পজিটিভ, তাই না? জি স্যার। ক্যাটাগরি 1 মানে কি স্মেয়ার পজিটিভ। তোমরা যারা Smear টিবি নিয়ে positive। কাজ করো, আর স্মেয়ার পজিটিভে 4 এফডিসি দিবা তুমি 2 মাস, আর 2 এফডিসি দিবা 4 মাস। কিন্তু আমরা যেটা দেখি যে 4 মাসে হয় না, আলাদা আরো এক্সট্রা 3 মাস দেওয়া লাগে। আরো 3 মাস। হ্যাঁ, দেওয়া লাগে আরো 2 এফডিসি ক্যাটাগরি 1 এ। আর যাদের রি-ট্রিটমেন্ট ক্যাটাগরি, gene expertise needed to be done before starting anti-TB, এগুলো rifampicin sensitive case গুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। 4 এফডিসি 6 দেখো, ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেগুলো করলা, টিবিএম যাদের টিবি মেনিনজাইটিস থাকে, বোন টিবি থাকে, নিউরোলজিক্যাল টিবি থাকে, তাদের কি করতে হয়? 4 এফডিসি দেওয়া লাগে 6 মাস, আবার কারো 4 এফডিসি দেওয়া লাগে 12 মাস। এগুলো যাদের আবার লিভোফ্লক্সাসিন দেওয়া লাগে আলাদাভাবে। এগুলো তোমরা ওষুধগুলি দেখে নিও। রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট হলে কি লাগে। ডায়াবেটিসের জন্য তুমি ট্রিটমেন্ট কি দিবা? চয়েস অফ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ইন টিবি পেশেন্টস। রিফাম্পিসিন increases the hepatic metabolism of metformin and all sulfonylurea derivatives. This effect on sulfonylurea has great inter-individual variation which makes dose adjustment difficult. আমার হিসাবে আমি এই চ্যাপ্টারটার এই অংশটুকু আমার কাছে খুব সহজ লাগে, কারণ আমি টিবি হলে পরে ডায়াবেটিক রোগীদের কোনো ট্যাবলেট দেই না, আমি সোজা ইনসুলিনে চলে যাই, এবং আমি কোনো রিস্কও নিতে চাই না যে সে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ডেভেলপ করবে। এই জন্য আমি কোনো রিস্কেই যেতে চাই না। তাকে 3 বেলা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে দিই, কারণ এদের ওজন তো কম। 3 বেলা শর্ট অ্যাক্টিং এক্সট্রা পিট দিয়ে দিলে তারা ভালো করে। আর যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দেওয়া লাগে তখন 1 বেলা বা 2 বেলা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিয়ে দিই। Special consideration in treating TB in DM patients. Patient must be treated according to the standard category. Almost all TB anti-TB drugs are safe in diabetic patients without other comorbidity. Baseline renal and liver function should be assessed before starting anti-TB therapy. Careful and frequent monitoring is necessary as there is increased chance of hepatotoxicity. Many of the diabetic patients have associated nephropathy. In these patients, dose modification of nephrotoxic anti-TB drugs such as Competon. Rifampicin can cause hyperglycemia directly and indirectly via interactions with oral hypoglycemic agents. Rifampicin reduces the bioavailability of most of the sulfonylurea, metformin and thiazolidine dione derivatives.
Isoniazid can antagonize the release and action of insulin. Isoniazid and rifampicin can interfere with the intestinal absorption of carbohydrate. So, for every DM patient, glycemic status should be checked within 2 weeks of starting anti-TB, and DM medications should be adjusted accordingly. And if the initial renal and liver functions were not assessed, then these assessments need to be completed along with the glycemic status of the patient within 2 weeks of starting the anti-TB drugs. Summary. There are 20 sections in this module 10. I understand the following points: the basic principle of management of diabetes mellitus during surgery, the special care during days of sickness, the special aspects of Ramadan fasting, how to prevent diabetes, tuberculosis and diabetes comorbid. তোমরা tuberculosis ডায়াবেটিসটা একটু দেখে নিও, যেহেতু এটা আমি ডিটেইলস পড়াতে পারিনি। আর বাকিগুলো তোমরা সবচেয়ে বেশি যেটা দেখবা চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 4, এই দুইটা খুব ভালো মতো পড়বা। কোন কোন ওষুধের ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিবা, প্রেশারের ট্রিটমেন্ট দিবা, আর লিপিডের অ্যান্টি লিপিড ড্রাগস, এগুলি খুব ভালো মতো পড়বা। ইনসুলিনের টাইপ কী কী, ইনসুলিনের ডোজ কী কী, সিক্রেটোগগের টাইপ কী কী, সেন্সিটাইজার কী কী, তারপরে আর কী কী ড্রাগস আছে, সবগুলো সুন্দর মতো পড়ে ফেলবে। 4 নাম্বার 5 নাম্বার চ্যাপ্টার না পড়ে তুমি পেশেন্ট দেখতে পারবা না। আর ডায়াবেটিসের সাথে যার রোজা রাখার ইচ্ছা, সেগুলো কাকে কাকে অ্যালাউ করবা, কাকে কাকে অ্যালাউ করবা না। সবচেয়ে হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন, যেটা আমরা চ্যাপ্টার 6-এ পড়েছি ডায়াবেটিসে, হাইপোগ্লাইসিমিয়া, কিটোঅ্যাসিডোসিস, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, এই তিনটা জিনিস খুব ভালো মতো মনে রাখবা। আর ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে আমরা জানি যে সেরিব্রোভাস্কুলার স্টেট, কার্ডিওভাস্কুলার স্টেট, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো ক্রনিক কমপ্লিকেশন। আর মাইক্রোভাস্কুলার যেগুলো রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলো দেখবা। সবচেয়ে হলো ওষুধের নাম এবং ট্রিটমেন্ট কোনটা দিবা, ডায়াগনোসিসটা করে ডোজ অ্যাডজাস্ট করবা। হ্যাঁ, তো তোমরা সবাই যদি আবার কোনো ক্লাস নেওয়া লাগে 1 নাম্বার থেকে 10 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, তাহলে একটা জুম একটা ক্লাসের অ্যারেঞ্জ যদি তোমরা করো, একজন ব্যবস্থা করে আমাকে যদি ইনভাইট করো, তাহলে আমি সেটা 3 ঘন্টার একটা জুমের ক্লাস নিতে পারবো। স্যার পরীক্ষার আগে এরকম একটা ক্লাস দরকার। আমাদের স্যার ওভারঅল স্যার একটা যে 4th আর 5th যে লেকচার যে ছিল মডিউল, ওইটা স্যার একবার বলে দিলে ভালো হয়। আচ্ছা, 4 আর 5, হ্যাঁ স্যার, এই 4, 5, 6 আর এই তিনটা চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার বেশি দরকার আছে। তোমরা একজন ইনিশিয়েশন নাও জুম ক্লাসের, কতবারও করেছি, প্রত্যেকবারই করি। কোর্সের এক্সামের 2-1 সপ্তাহ আগে। ওটা যে সমস্যাটা হয়, 1 ঘন্টা যে ফ্রি পাওয়া যায় জুম, দেখা যায় তারপরে আবার বন্ধ হয়ে যায়। জন্য এমনভাবে নিবা যে 3 থেকে 4 ঘন্টার একটা জুম আইডি খুলে আমাদেরকে অ্যাড করে, তারপরে ডেটটা ফিক্স করো, টাইমটা ফিক্স করো, আমি 2-3 ঘন্টা একদিন সুবিধা মতো সময়ে ক্লাস নিয়ে নিই। এরকম ফ্রাইডে বিকালবেলা হলে হয়। আবার যদি মনে করে যে না, রাত 10টা থেকে 3 ঘন্টা বা 9টা থেকে 3 ঘন্টা, সেরকম তোমাদের সুবিধা মতো করে দিই। রাতেই ভালো হয় স্যার। ওকে, আসলে ভালো আছে। ওই যে আমি 1 থেকে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়াতে পারি নাই তো, এগুলো আমি সবচেয়ে বেশি ডিটেইলস পড়াই। স্পেশালি প্রথম ক্লাসেই আমি ড্রাগসগুলি পড়াই। প্রথম চ্যাপ্টার ওই ইনসিডেন্স, প্রিভিলেন্স, এগুলো তো যে কোনো বাচ্চা ছেলেও পড়তে পারে। ওই দিনই আমি প্রথম ক্লাসেই আমি সবচেয়ে বেশি দরকার হচ্ছে কি কি ওষুধ তুমি প্রেসক্রাইব করবা, কি ডায়াগনোসিস করবা।
ওকে, আমরা আজকে রাখি। স্যার একটা বলো। কোশ্চেন ছিল স্যার, আমি স্যার ফার্স্টের দিকে স্যার 20 মিনিটস ক্লাস আমি মিস করছি স্যার। স্যার ওই যে স্যার একটা অ্যাকশন অফ ডে অফ সার্জারি ফর প্রেজেন্ট পার্সন উইথ ডায়াবেটিক স্যার। Sir, in all major surgery, glucose infusion could be discarded. The unit of insulin to be added to 5 or 10% extra, sir. স্যার কতটুকু ইনসুলিন আমরা দিব স্যার, এটার কি কোনো অ্যামাউন্ট আমাদের ফিক্স করা আছে? তুমি যদি ওই যে 5 নাম্বার চ্যাপ্টার পড়াই নাই সেটার কেসারও যেটা 4 নাম্বার 0.2 to 0.5 ইউনিট ইনসুলিন হচ্ছে কনভেনশনাল ইনসুলিনের ডোজ, আর 0.1 to 0.4 ইউনিট এটা হচ্ছে অ্যানালগ ইনসুলিনের ডোজ। আর ইনিশিয়েট করবা কি কনভেনশনাল ইনসুলিন ইনিশিয়েট করবা 0.2 দিয়ে, আর আস্তে আস্তে ডোজ বাড়াবা 3 দিন পর। আর অ্যানালগ ইনসুলিন শুরু করলে 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট টোটাল ডেইলি ডোজ, তারপরে 3 দিন পর পর ডোজ বাড়াবে ব্লাড গ্লুকোজ করে। বলো আর কিছু? ইনসুলিন ইনিশিয়েশন এটাই। আরে